রেঞ্জ, এইটাকে আমরা ডিসকাস করেছি। এবং এটাও বলেছি যে তোমার এই জিনিসটাকে যদি এক্সপ্লেন করতে হয়, ফিনোমিনালটাকে যদি এক্সপ্লেন করতে হয়, তাহলে আমাদের এই সুপার পজিশন অফ ওয়েভস এইটা দিয়ে এক্সপ্লেন করা সম্ভব। অর্থাৎ ইন কোয়ান্টাম ইন ওয়েভ মেকানিক্স আমরা ডুয়েল ক্যারেক্টারটাকে এক্সপ্লেন করতে পারি। ওয়েভ মেকানিক্সে এই ডুয়েল ক্যারেক্টারটাকে স্টাডি করতে পারি বাই উইথ দি হেল্প অফ সাম ওয়েভ ফাংশন। হ্যাঁ, কোন একটা ওয়েভ ফাংশনের হেল্প নিয়ে আমরা ডুয়েল ক্যারেক্টারটাকে স্টাডি করতে পারি। তো এই ওয়েভ ফাংশনটা ফিজিক্যালি কি রিপ্রেজেন্ট করে সেটা আমরা বলে এসেছি। আমরা এটা বলেছি যে ওয়েভ ফাংশনটা কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট কোয়ান্টিটি। এইটা তোমার ক্লাসিক্যাল ওয়েভস, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, বা তোমার ইলাস্টিক ওয়েভ, সাউন্ড ওয়েভ, ওয়াটার ওয়েভ, এদের মতো নয় কিন্তু, যেখানে আমরা কোনো একটা কিছু ডিস্টারবেন্সের কথা কনসিডার করি। ফর এক্সাম্পল, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ক্ষেত্রে আমরা ইলেকট্রিক ফিল্ড বা ম্যাগনেটিক ফিল্ডের ভেরিয়েশনের কথা বলি। আমরা যখন ম্যাটার ওয়েভস বা ইয়ে যখন বলো ইলাস্টিক ওয়েভ, সাউন্ড ওয়েভের কথা বলি, সেখানে পার্টিকেলের ডিসপ্লেসমেন্টের কথা বলি। এই কোয়ান্টাম মেকানিক্সে যে ওয়েভ ফাংশনটার কথা বলা হচ্ছে, ওয়েভ মেকানিক্স ফর্মালিজম অনুযায়ী এখানে যে ওয়েভ ফাংশনটার কথা আমরা বলছি, সেটা কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট কোয়ান্টিটি যার স্ট্যাটিস্টিক্যাল ইন্টারপ্রিটেশন রয়েছে। এইটার মডিউলাসের স্কোয়ার করে যদি আমরা ইন্টিগ্রেট করি ওভার এ ফাইনাইট ডোমেন, ওভার এ গিভেন ডোমেন, তাহলে সেই ডোমেনে একটা পার্টিকেলকে সিস্টেমটাকে পাওয়ার প্রবাবিলিটি কত, এই তথ্যটা পাবো। এইরকম ভাবে আমরা এই ওয়েভ ফাংশনটা থেকে পার্টিকেল নেচারটাকে এক্সট্রাক্ট করে ফেলতে পারি। হ্যাঁ, এইগুলো আমরা আগের দিনকে ডিসকাস করেছি। তো আজকে আরো কিছু কথা বলবো রিগার্ডিং দি ওয়েভ প্যাকেটস অর দি ম্যাটার ওয়েভস। এটা আমরা মাথায় রাখবো যে আনলাইক দি মোনোক্রোম্যাটিক প্লেন ওয়েভ, ম্যাটার ওয়েভ ইজ এ গ্রুপ অফ ওয়েভস। ম্যাটার ওয়েভটা কিন্তু একটা গ্রুপ অফ ওয়েভস, হ্যাঁ, মোনোক্রোম্যাটিক প্লেন ওয়েভের মতো নয়। ইউ রিমেম্বার দি মোনোক্রোম্যাটিক প্লেন ওয়েভ, হাউ ক্যান ইট বি রিপ্রেজেন্টেড লাইক দিস সাই এক্সটি। এইটাকে কিভাবে লেখা যেতে পারে যদি একটা মোনোক্রোম্যাটিক প্লেন ওয়েভ হয়, এইরকম ফর্মে এ ইনটু ই টু দি পাওয়ার আই ওমেগা টি মাইনাস কে এক্স। অন দি আদার হ্যান্ড, ওয়েভ প্যাকেট বলতে আমরা কি বুঝি? Wave packet basically represents the superposition of a number of waves. ওয়েভ প্যাকেট বলতে আমরা কতগুলো ওয়েভের সুপারপজিশনকে বুঝে থাকি। তোমাদের আগে সেমিস্টার টুতে ওয়েভসটা যখন আমি পড়াই, তখন সেখানে নিশ্চয়ই মনে আছে গ্রুপ অফ ওয়েভস বা ওয়েভ প্যাকেট বলতে কি বোঝায়, ওয়েভ গ্রুপ বা ওয়েভ প্যাকেট বলতে কি বোঝায়। এই রকম ভাবে আমরা একটা ওয়েভ প্যাকেটকে রিপ্রেজেন্ট করতে পারি। খেয়াল করে দেখো যে এইটা বেসিক্যালি তোমার সুপারপজিশন অফ ওয়েভস এইটাকে রিপ্রেজেন্ট করছে, যে ওয়েভগুলোর প্রত্যেকটা এক একটা মনোক্রোম্যাটিক ওয়েভ, এদের ফ্রিকোয়েন্সিটা লাইজ বিটুইন ওমেগা মাইনাস ডেল ওমেগা বাই টু অ্যান্ড দুটোই মাইনাস হয়ে গেছে, একটা প্লাস হবে একটা মাইনাস হবে। হ্যাঁ, ওমেগা মাইনাস ডেল ওমেগা বাই টু থেকে ওমেগা প্লাস ডেল ওমেগা বাই টু, এই রেঞ্জের মধ্যে কতগুলো ওয়েভের সুপারপজিশন কে আমরা এরকম ইন্টিগ্রাল ফর্মে রিপ্রেজেন্ট করতে পারি। and by definition that represents the wave packet or the group of waves. এটাই বেসিক ডিফারেন্স। এছাড়াও আরো কিছু জিনিস খেয়াল করে দেখো, ফর এ প্লেন মোনোক্রোম্যাটিক ওয়েভ দেয়ার ইজ এ ডেফিনাইট ওয়েভলেন্থ অর ফ্রিকোয়েন্সি। তাই না, একটা নির্দিষ্ট ওয়েভলেন্থ রয়েছে বা একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি রয়েছে, অর্থাৎ এর একটা ডেফিনাইট ফেজ ভেলোসিটি রয়েছে। দি ফেজ ভেলোসিটি রিপ্রেজেন্টেড বাই ওমেগা বাই কে, ভিপি ইকুয়ালস টু ওমেগা বাই কে। প্লেন ওয়েভের ইনফাইনাইট এক্সটেন্ট, এটা ইনফাইনাইট ডিস্টেন্স দূরে জুড়ে জিনিসটা এক্সটেন্ডেড। ম্যাটার ওয়েভ ফর এ ফ্রি পার্টিকেল যদি আমরা কোয়ান্টাম মেকানিক্স পরে দেখি, সেখানে দেখব যে একমাত্র ফ্রি পার্টিকেলের ক্ষেত্রে এই ম্যাটার ওয়েভটাকে এরকম প্লেন ওয়েভ ফর্মে রিপ্রেজেন্ট করা যায়। ম্যাটার ওয়েভ ফর এ ফ্রি পার্টিকেল ইজ রিপ্রেজেন্টেড বাই এ প্লেন ওয়েভ। In that case, there is a definite energy E equals to h cross omega and P equals to h cross k. On the other hand, as I said, that wave packet represents the superposition of a number of plane waves. The maximum of the wave group travels with a group velocity, you know, Vg equals to d omega dk. ওয়েভ প্যাকেটের সাথে অ্যাসোসিয়েটেড যে ফান্ডামেন্টাল প্যারামিটারটা, সেটা হচ্ছে গ্রুপ ভেলোসিটি। তার কারণ এনার্জি অফ দি ওয়েভস ইজ ক্যারিড আউট উইথ দি স্পিড অফ গ্রুপ ভেলোসিটি। একটা ওয়েভের যে এটা তোমার এনার্জিটা, সেই এনার্জিটা বেসিক্যালি এই গ্রুপ ভেলোসিটি দ্বারা ক্যারিড আউট হয়।
So Vg is defined as d omega decay, and this is the fundamental parameter associated with the wave group or wave packet. And you remember the relation between the phase velocity and group velocity for a wave packet. একটা ওয়েভ প্যাকেট বা গ্রুপ অফ ওয়েভসের ফেজ ভেলোসিটিকে যদি ভিপি দিয়ে রিপ্রেজেন্ট করা যায়, তাহলে করেসপন্ডিং ডিসপারশন রিলেশনটা এইরকম, ভিজি ইকুয়ালস টু ভিপি প্লাস কে ইনটু ডিভিপি ডিকে। অল্টারনেটিভলি আমরা জিনিসটাকে ল্যামডার টার্মে, ওয়েভলেন্থের টার্মে রিরাইট করতে পারি অ্যাজ ভিপি মাইনাস ল্যামডা ইনটু ডিভিপি ডি ল্যামডা। এখানেও একটা ডি মিসিং, ডিভিপি ডি ল্যামডা। হ্যাঁ, এরকম ভাবে আমরা গ্রুপ ভেলোসিটি আর ফেজ ভেলোসিটি রিলেশনটাকে রিভিউ করতে পারি আর কি। আমরা দেখেছিলাম এটা সেমিস্টার টুতে ডিরাইভ করা হয়েছে, এখানে জাস্ট জিনিসটাকে রিকল করা হলো। ভিজি ইকুয়ালস টু ভিপি মাইনাস ল্যামডা ইনটু ডিভিপি ডি ল্যামডা। এবার যেহেতু আমরা বলছি যে ম্যাটার ওয়েভ একটা ওয়েভ প্যাকেটকে রিপ্রেজেন্ট করছে, ম্যাটার ওয়েভ এই যে গ্রুপ অফ ওয়েভস, কাজে ম্যাটার ওয়েভের ক্ষেত্রে এই ফেজ ভেলোসিটি, গ্রুপ ভেলোসিটি, এইগুলোর রিলেশন কেমন সেটা আমরা স্টাডি করতে পারি। Matter wave is a group of waves with phase velocity of a monochromatic wave of angular frequency omega and propagation constant k is given by this. কোন একটা মনোক্রোমেটিক ওয়েভের ফ্রিকোয়েন্সি যদি ওমেগা হয়, প্রপাগেশন কনস্ট্যান্ট যদি কে হয়, তাহলে এই ভিপিটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি, যেমনটা আমি আগের স্লাইডেও বলে এলাম। ভিপি ইকুয়ালস টু ওমেগা বাই কে। নাও আমরা নিউমারেটর ডিনোমিনেটরে এইচ ক্রস দিয়ে মাল্টিপ্লাই করতে পারি, h cross omega by h cross k. You remember h cross omega is E and h cross p is B. তাহলে এই ফেজ ভেলোসিটিটাকে অল্টারনেটিভলি এনার্জি বাই মোমেন্টাম E by P এইরকম ভাবে লিখে ফেলা যায়। Now consider the particle property. If you consider the particle property, you see E equals to mc square and P equals to m into V. The total energy is m into c square and the linear momentum is m into v. Of course, here m represents the relativistic mass of the particle. তাহলে এই এদের টার্মে জিনিসটা কিরকম দাঁড়ায়, ইটাকে যদি আমরা বলতাম এমসি স্কোয়ার, ইটাকে যদি বলতাম এমসি স্কোয়ার, ভিটাকে যদি বলতাম এম ভি, তাহলে ভিপিটাকে লেখা যেতে পারতো অ্যাজ সি স্কোয়ার বাই ভি। ভিপি ইকুয়ালস টু সি স্কোয়ার বাই ভি। Now the group velocity for a group of waves is defined as d omega decay. Group velocity টাকে কিভাবে ডিফাইন করা যায়, d omega decay। অল্টারনেটিভলি এটাকে আমরা লিখে ফেলতে পারি as DEDP. So Vg equals to DEDP, Vg equals to DEDP, Vp equals to E by P, যেটাকে ফার্দার আমরা রিরাইট করলাম as c স্কয়ার বাই v। Vp টাকে আমরা রিরাইট করলাম as c স্কয়ার বাই v আর Vg equals to DEDP। এবার এটা এনার্জি মোমেন্টাম রিলেশন দেখো, এনার্জি মোমেন্টাম রিলেশনটা কি বলে যে E equals to root over of p square c square plus m0 square c to the power 4, যেখানে m0 is the rest mass of the particle। কাজেই ভিজিটাকে যদি ক্যালকুলেট করি, if we use the definition DEDP, এই যে ইটাকে বসিয়ে দেওয়া হয়েছে, পি এর রেসপেক্টে এটাকে ডিফারেন্সিয়েট করো, করার পর দেখো এরকম একটা টার্ম পাবে। এই যে টার্মটা দেখতে পাচ্ছ, এই টার্মটা বেসিক্যালি কি ই এর সাথে সমান, সেটা ডিনোমিনেটরে অ্যাপিয়ার করবে। কাজেই ভিজিটাকে লিখতে পারবো অ্যাজ পি সি স্কোয়ার বাই ই, পি সি স্কোয়ার বাই ই। এবার পিটাকে রিপ্লেস করে দাও বা এই প্রোডাক্টটা করতে পারো। আগের স্লাইডে দেখে এলাম যে ভিপি সমান কত, ভিপি সমান হচ্ছে ই বাই পি। আগের স্লাইডে দেখে এসেছি ভিপি সমান ই বাই পি, আর এখন দেখলাম ভিজি সমান পি সি স্কোয়ার বাই ই। তো আফটার মাল্টিপ্লাইং উই হ্যাভ দি প্রোডাক্ট এট সি স্কোয়ার। এটা তাহলে একটা খুব ইন্টারেস্টিং রিলেশন, তাই না? ভিপি ইন্টু ভিজি ইকুয়ালস টু সি স্কোয়ার। আমরা যদি ডি ব্রগলি ওয়েভের কথা বলি, ম্যাটার ওয়েভের কথা বলি, সেই ম্যাটার ওয়েভটা গ্রুপ অফ ওয়েভস, কাজেই এর সাথে একটা ফেজ সাথে এই দুটো প্যারামিটারকে আমরা অ্যাসাইন করতে পারি, ফেজ ভেলোসিটি আর গ্রুপ ভেলোসিটি। যেখানে তোমার গ্রুপ ভেলোসিটিটা ফেজ ভেলোসিটির সাথে ডিসপারশন রিলেশন দ্বারা রিলেটেড। আমরা দেখবো যে ভিপি ইন্টু ভিজি এই প্রোডাক্টটা সি স্কোয়ারের সাথে সমান, ভিপি ইন্টু ভিজি এই প্রোডাক্টটা সি স্কোয়ারের সাথে সমান। এখন আরো একটা সুন্দর ইনফরমেশন এখান থেকে এক্সট্রাক্ট করে ফেলা যায়। ই ইকুয়ালস টু এমসি স্কোয়ার, পি ইকুয়ালস টু এমভি, যেমনটা বললাম। এবার দেখো ভিজিটা কত, এই যে এখানে যে এক্সপ্রেশনটা পেয়েছো, ভিজি সমান কত পাচ্ছ, পিসি স্কোয়ার বাই ই। পিসি স্কোয়ার বাই ই, পিটাকে বসিয়ে দাও অ্যাজ এমভি, পিটাকে এমভি হিসাবে বসিয়ে দাও, ইটাকে বসিয়ে দাও এমসি স্কোয়ার। দেওয়ার পর দেখতে পাচ্ছ যে ভিজি ভ্যালুটা জাস্ট ভি এর সাথে সমান, ভিজি ইকুয়ালস টু ভি।
অর্থাৎ গ্রুপ ভেলোসিটি ইজ সেম অ্যাজ দি ভেলোসিটি অফ দি পার্টিকেল। দ্যাটস অ্যান ইম্পর্টেন্ট কনক্লুশন। আমরা ম্যাটার ওয়েভস এর যে প্রপার্টি সেটাকে স্টাডি করে দেখলাম যে গ্রুপ ভেলোসিটিটা পার্টিকেলের ভেলোসিটির সাথে সমান। আর গ্রুপ ভেলোসিটি এবং ফেজ ভেলোসিটি এই দুটোর প্রোডাক্টটা সি স্কোয়ার, এই দুটোর প্রোডাক্টটা কনস্ট্যান্ট। হ্যাঁ, যে কোনো পার্টিকেলের কথাই বলি না কেন, যে কোনো সিস্টেমের কথাই বলি না কেন, এই যে প্রোডাক্টটা সেই প্রোডাক্টটা সবসময় কনস্ট্যান্ট। এবার ইউ ক্যান ক্যালকুলেট ভিপি। তুমি দেখাতে পারো যে ভিপিটা কিন্তু সি এর থেকে বড় হতে পারে, ফেজ ভেলোসিটিটা সি এর থেকে বড় হতে পারে, সেইটা সেইটা দেখানো যায়। ইনফ্যাক্ট সি এর থেকে সবসময় বড় আর কি। হ্যাঁ, ভিপিটা সি এর থেকে সবসময় বড়। শুধুমাত্র ফোটনের ক্ষেত্রে এইটা সি এর সাথে সমান। ফোটনের ক্ষেত্রে হোয়াট হ্যাপেন্স টু ফোটন, ফর এ ফোটন ভিজি ইকুয়ালস টু সি। ফোটনের জন্য ভিজিটা সি এর সাথে সমান, স্পিড অফ লাইট এইটার সাথে সমান। হ্যাঁ, এবার আমরা এখানে দেখাবো আর কি যে ফোটনের ক্ষেত্রে ভিপিটা ফেজ ভেলোসিটিটাও সি এর সাথে সমান, কাজে ভিপি ভিজি দুটোই সি এর সাথে সমান। ভিপি ইন্টু ভিজি দি প্রোডাক্ট ইন সি স্কোয়ার অ্যাজ এক্সপেক্টেড। So, what happens for other particles, particularly material particle having some finite rest mass? Vp টাকে লিখতে পারি E by K, omega by K, as I said, or alternatively E by P। এটা এই এনার্জি মোমেন্টাম রিলেশনটাকে বসিয়ে দেওয়া হলো পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম জিরো স্কোয়ার সি টু দি পাওয়ার ফোর। পি দিয়ে ডিভাইড করে দাও ইচ টার্মকে, দেওয়ার পর এরকম ভাবে লিখতে পারো। নাও ইউ রিপ্লেস পি ইকুয়ালস টু এইচ বাই ল্যামডা। পিটাকে এইচ বাই ল্যামডা দিয়ে রিপ্লেস করে দাও, বিকজ উই আর কনসিডারিং দি ম্যাটার ওয়েভস। The wavelength momentum relation is this lambda equals to h by p. After replacement, you will have this expression. So what you see vp equals to c into root over of this। কাজেই এই যে রুটের ভিতরে যে কোয়ান্টিটিটা রয়েছে সেটা সবসময় কিন্তু একের থেকে বড় বা একের সাথে সমান। কাজেই ভিপি ভ্যালুটা ইন জেনারেল সি এর থেকে বড়। যদি আমরা ফোটনের কথা বলি, ফোটনের ক্ষেত্রে রেস্ট মাসটা জিরো, এম জিরোটা জিরো, তাহলে ভিপিটা সি এর সাথে সমান। এই এক্সপ্রেশনটা থেকে দেখতে পাচ্ছ যে বা এই যে এই এক্সপ্রেশনটা থেকে দেখতে পাচ্ছ সেক্ষেত্রে ভিজিটাও সি এর সাথে সমান হবে। ফর ফোটন ভিপি ইকুয়ালস টু ভিজি ইকুয়ালস টু সি, বাট ফর অল আদার মেটেরিয়াল পার্টিকেলস ভিপি ইজ গ্রেটার দেন সি, ন্যাচারালি ভিজি ইজ লেস দেন সি। সেটাই এক্সপেক্টেড। কোনো মেটেরিয়াল পার্টিকেলের ভেলোসিটি তো সি এর থেকে বড় হতে পারে না, সেটা সি এর থেকে ছোট হবে, সি এর থেকে সবসময় ছোট হবে। বাট দেয়ার ইজ নো প্রবলেম ইফ ভিপি এক্সিডস দি স্পিড অফ লাইট। এই ভেলোসিটিটা সি এর থেকে বড় হতে পারে, তার সাথে রিলেটিভিটি প্রিন্সিপাল এইটার ভায়োলেশনের কোনো প্রশ্নই নেই। এটাই আর কি। হ্যাঁ, রিগার্ডিং দি ওয়েভ প্রপার্টি অফ ম্যাটার। বলো, কোনো প্রশ্ন থাকলে বলো। স্যার ফেজ ভেলোসিটিটা কি একবার বলবেন? ফেজ ভেলোসিটি বলতে যেটা বোঝায়, ফেজ ভেলোসিটি হচ্ছে দি ভেলোসিটি উইথ হুইচ দি ফেজ অফ এ প্লেন ওয়েভ চেঞ্জেস। একটা প্লেন ওয়েভের ফেজটা যে রেটে চেঞ্জ করে সেটা কি আমরা ফেজ ভেলোসিটি বলি। একটা প্লেন ওয়েভকে কিভাবে রিপ্রেজেন্ট করা যায়? একটা প্লেন ওয়েভকে ফেজ অফ এ চেঞ্জ বলতে পারো, বা মানে দি ভেলোসিটি উইথ হুইচ দি প্লেনস অফ কনস্ট্যান্ট ফেজ মুভ, তাই না? আই ওমেগা টি মাইনাস কে এক্স, এইরকম ভাবে তো আমরা একটা প্লেন ওয়েভকে রিপ্রেজেন্ট করি। এই যে যে জিনিসটাকে আমি ব্র্যাকেটের মধ্যে রেখেছি এইটাকে কি ফেজ বলা হয়। এই যে জিনিসটা এটাকে ফেজ বলা হয়। তাহলে হোয়াট ইজ দি ইকুয়েশন অফ প্লেনস অফ কনস্ট্যান্ট ফেজ? কনস্ট্যান্ট ফেজের যে প্লেনগুলো তার ইকুয়েশনটা কি? ওমেগা টি মাইনাস কে এক্স ইকালস টু কনস্ট্যান্ট। তাহলে যদি এটাকে ডিফারেন্সিয়েট করো কি পাবে? টাইমের রেসপেক্টে যদি ডিফারেন্সিয়েট করো, টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে পাবে ওমেগা মাইনাস কে ইন্টু dx dt equals to 0। কাজেই dx dt সমান ওমেগা বাই কে। এটা কি ফেজ ভেলোসিটি বলা হয়। ফেজ ভেলোসিটি ইজ দি ভেলোসিটি উইথ হুইচ দি প্লেনস অফ কনস্ট্যান্ট ফেজ অফ এ প্লেন মোনোক্রোমেটিক ওয়েভ মুভস। এটাকে ফেজ ভেলোসিটি বলা হয়। আর গ্রুপ ভেলোসিটি বলতে কি বুঝি? দি ভেলোসিটি উইথ হুইচ দি ম্যাক্সিমা অফ এ গ্রুপ অফ ওয়েভস ট্রাভেলস। কতগুলো মনোক্রোম্যাটিক ওয়েভ তাদের সুপারপজিশনের ফলে গ্রুপ অফ ওয়েভস, ওয়েভ গ্রুপ তৈরি হয়। তাই ওয়েভ গ্রুপের ম্যাক্সিমাটা যে ভেলোসিটি নিয়ে ট্রাভেল করে
সেটাকে আমরা গ্রুপ ভেলোসিটি বলি। আমরা এখানে দেখালাম যে গ্রুপ ভেলোসিটি তা পার্টিকেল ভেলোসিটির সাথে সমান যদি আমরা ম্যাটার ওয়েভস এর কথা কনসিডার করি। আর গ্রুপ ভেলোসিটি এবং ফেজ ভেলোসিটি এই প্রোডাক্টটা কনস্ট্যান্ট। আচ্ছা স্যার। ওকে। ও আচ্ছা স্যার। আর বাকি কারো কোনো কোয়েশ্চেন? আর কোনো কোয়েশ্চেন আছে? ওকে। এবার এখানে কতগুলো প্রবলেম দেওয়া রয়েছে, সেগুলো একটু দেখতে পারো। খুব সিম্পল কিছু প্রবলেম। যেমন ধরো কোনো একটা ইলেকট্রনকে আমরা সে 40 কিলোভোল্টে অ্যাক্সিলারেট করছি। হ্যাঁ, ইলেকট্রন ইজ অ্যাক্সিলারেটেড বাই এ পোটেনশিয়াল ডিফারেন্স 40 কিলোভোল্ট। Find the de Broglie wavelength associated with it, considering the relativistic effect and neglecting the relativistic effect. রিলেটিভিস্টিক এফেক্টটা ধরে ক্যালকুলেট করে দেখো কি হয়, আর রিলেটিভিস্টিক এফেক্টটা বাদ দিয়ে দেখো ক্যালকুলেট করে কি হয়। দেখো, আমরা যদি রিলেটিভিস্টিক এফেক্ট কনসিডার করি, আমরা বলেছিলাম যে কোনো একটা ইলেকট্রনকে যদি ভি পোটেনশিয়ালে অ্যাক্সিলারেট করা হয়, এই পোটেনশিয়ালটা যদি খুব লার্জ হয়, তাহলে আমরা রিলেটিভিস্টিক ফর্মুলাটা ইউজ করব। রিলেটিভিস্টিক যে এনার্জি মোমেন্টাম রিলেশন রয়েছে সেটাকে ইউজ করতে হবে। আমরা কোন একটা ক্লাসে, মোস্ট লাইকলি ফার্স্ট ক্লাসে ক্যালকুলেট করে দেখিয়েছিলাম। এই টপিক্সের যে ফার্স্ট ক্লাসটা ছিল সেখানে ক্যালকুলেট করে দেখিয়েছিলাম যে ল্যামডা আর ইজ এইচটি বাই রুট ওভার অফ ইভি ইন্টু ইভি প্লাস 2m0 c স্কোয়ার, এই ফর্মুলাটার সাথে সমান। তো এই ফর্মুলাটা ইউজ করো, যেখানে ভি ভ্যালুটা বলা আছে 40 কিলোভোল্ট, অর্থাৎ 40 × 10⁻³ ভোল্ট। ইলেকট্রনের চার্জ তুমি জানো, এখানে প্রত্যেকটা ভ্যালুকে বসানো আছে। এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এইচ, এইটা হচ্ছে সি, তারপর ইলেকট্রনের চার্জ, তারপর অ্যাক্সিলারেটিং পোটেনশিয়াল। এবার ফার্স্ট ব্র্যাকেটে যে টার্মটা আছে, সরি, ইলেকট্রনের চার্জ, অ্যাক্সিলারেটিং পোটেনশিয়াল, 2, তারপর মাস অফ ইলেকট্রন ইন্টু সি স্কোয়ার। এই ভ্যালুগুলোকে বসিয়ে যদি ক্যালকুলেট করো, ইউ উইল হ্যাভ দি ভ্যালু অ্যাজ 6.019 পিকোমিটার। 6.019 পিকোমিটার। অন দি আদার হ্যান্ড, আমরা যদি এই রিলেটিভিস্টিক এফেক্টটা হিসাবের মধ্যে না নিতাম, সেক্ষেত্রে এনার্জি মোমেন্টাম রিলেশন যেমন নিউটনিয়ান মেকানিক্সে শিখে এসেছি, নন রিলেটিভিস্টিক মেকানিক্সে যেমন শিখে এসেছি, সেরকম ভাবে বসানো যেতে পারতো। E = P² /2m, এই ফর্মুলাটা ইউজ করতে পারতাম, করে দেখাতে পারতাম যে নন রিলেটিভিস্টিক কেসে ডি ব্রগলি ওয়েভলেন্থ for an electron accelerated to some potential v would be represented by this expression। সেটাকে আমরা ফার্দার ক্যালকুলেট করেছি, করে দেখিয়েছি যে এটা 12.27 √v এইটার সাথে সমান। তো পুট দি ভ্যালুস, ভি এর ভ্যালুটা বসিয়ে দাও, দিয়ে ক্যালকুলেট করো, দেখতে পাচ্ছ কত, 6.135 পিকোমিটার। কোনো কমেন্ট এই দুটো রেজাল্ট থেকে? অ্যাক্সিলারেটিং পোটেনশিয়ালটা 40 কিলোভোল্ট, অ্যাক্সিলারেটিং পটেনশিয়ালটা 40 কিলোভোল্ট। আমরা রিলেটিভিস্টিক অ্যাপ্রোচ ধরে ক্যালকুলেট করলাম, সেখানে একটা রেজাল্ট পেলাম, আর নন রিলেটিভিস্টিক অ্যাপ্রোচ ধরে ক্যালকুলেট করলাম, সেখানে একটা ভ্যালু পেলাম। এই দুটো রেজাল্ট থেকে কিছু কমেন্ট করতে পারবে? ভ্যালুগুলোর দিকে তাকিয়ে কিছু কমেন্ট করতে পারবে? কি? স্যার মাসটার কোনো এফেক্ট? আমি ইলেকট্রনের কথাই বলছি। হ্যাঁ, মানে ইলেকট্রনের কথাই বলছি। মাস্টার এফেক্ট যে কনসিডার করছো সেটাই তো রিলেটিভিস্টিক এফেক্ট, তাই না? মাস্টার এফেক্ট যেটা বলছো সেটা বেসিক্যালি, আমি আমি জাস্ট এই দুটো ভ্যালুকে বলছি, যে ইলেকট্রনকে 40 কিলোভোল্টে অ্যাক্সিলারেট করলাম, রিলেটিভিস্টিক কেসে দেখতে পাচ্ছি ওয়েভলেন্থটা 6.019, আর নন রিলেটিভিস্টিক কেস ধরে যদি করতাম তাহলে ভ্যালুটা 6.135 পিকোমিটার পেতাম। খুব বিশাল কি ডিফারেন্স দেখছো? খুব বিশাল কি ডিফারেন্স কিছু দেখছো? না স্যার। খুব বিশাল না স্যার। দেখছো না, তাই না? সেটাই এক্সপেক্টেড, সেটাই এক্সপেক্টেড। তার কারণটা এই যে নিচে দেওয়া রয়েছে। আহ, সেটা এক্সপেক্টেড এই কারণেই যে যে পোটেনশিয়ালে এটাকে অ্যাক্সিলারেট করা হচ্ছে, এর কতটা কাইনেটিক এনার্জি গেইন করছে?
ইলেকট্রনটা কতটা কাইনেটিক এনার্জি গেইন করছে? অ্যারাউন্ড 40 কিলো ইলেকট্রন ভোল্ট, অ্যারাউন্ড 40 কিলো ইলেকট্রন ভোল্ট। ওকে, whereas ইলেকট্রনের যে রেস্ট মাস সেটা 511 কিলো ইলেকট্রন ভোল্ট, হ্যাঁ, রাফলি 0.5 মেগা ইলেকট্রন ভোল্ট। বুঝতে পারছো যে কাইনেটিক এনার্জিটা কিন্তু অনেকটা কম, অলমোস্ট তোমার 12 টাইমস বা 13 টাইমস স্মলার অ্যাজ কম্পেয়ার টু ইটস রেস্ট মাস এনার্জি। তো সেক্ষেত্রে এই রিলেটিভিস্টিক এফেক্টটা খুব ডমিনেন্ট হয় না। রিলেটিভিস্টিক এফেক্টটা কখন সিগনিফিক্যান্ট হয়? রিলেটিভিস্টিক এফেক্ট আমাদের কখন কনসিডার করতে হয়? যদি পার্টিকেলের ভেলোসিটিটা স্পিড অফ লাইট ইন ফ্রি স্পেস তার কম্পারেবল হয়, অর্থাৎ পার্টিকেলটার যে কাইনেটিক এনার্জি সেইটা যদি তার রেস্ট মাস এনার্জির কম্পারেবল হয়ে যায়, কাছাকাছি ভ্যালুতে চলে যায়, সেক্ষেত্রে বা তার থেকে বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু এই রিলেটিভিস্টিক এফেক্টটা অ্যাপ্লাই করতেই হবে। রিলেটিভিস্টিক এফেক্ট ছাড়া কিন্তু জিনিসটাকে অ্যাকুরেটলি বের করে ফেলাটা সম্ভব নয়। কাজে এইখান থেকে খুব পরিষ্কার, যদি তোমাকে বলে দেওয়া না থাকতো যে কোন অ্যাপ্রোচে ফলো করতে হবে, যদি তোমাকে একই রকম প্রবলেম দেওয়া থাকতো যে একটা ইলেকট্রনকে 40 ভোল্টে অ্যাক্সিলারেট করা হয়েছে, এর সাথে অ্যাসোসিয়েটেড ডি ওয়েভলেন্থটা কত সেইটা বের করো, ন্যাচারালি একটা প্রশ্ন আসবে যে আমি কোন মেথডটা ফলো করবো, তাই না? রিলেটিভিস্টিক ক্যালকুলেশন করবো নাকি নন রিলেটিভিস্টিক ক্যালকুলেশন করবো? তো আমার সাজেশন হচ্ছে যে সেখানে দেখো যে এর কাইনেটিক এনার্জিটা রেস্ট মাসের রেসপেক্টে কেমন। যদি রেস্ট মাসের থেকে অনেকটা কম হয়, তাহলে কিন্তু কনভেনিয়েন্টলি আমরা নন রিলেটিভিস্টিক ফর্মুলাটাই অ্যাপ্লাই করতে পারি, রিলেটিভিস্টিক ফর্মুলা এক্ষেত্রে অ্যাপ্লাই করার দরকার নেই। কিন্তু যদি অ্যাক্সিলারেটিং পটেনশিয়ালটা অনেক লার্জ হয়, অ্যাক্সিলারেটিং পটেনশিয়ালটা ধরো তোমার সে 1 মেগাভোল্ট, 1 মেগাভোল্টে একটি ইলেকট্রনকে অ্যাক্সিলারেট করা হচ্ছে, তাহলে কতটা কাইনেটিক এনার্জি গেইন করবে? এই যে কাইনেটিক এনার্জিটা গেইন করবে সেটা অ্যারাউন্ড, সেটা হচ্ছে তোমার 1 মেগা ইলেকট্রন ভোল্ট। দেখতে পাচ্ছ সেই ভ্যালুটা রেস্ট মাস এনার্জি থেকে অনেকটা বড়। কাজে এক্ষেত্রে কিন্তু আমরা যদি নন রিলেটিভিস্টিক ফর্মুলা ইউজ করে ক্যালকুলেশনটা করি, সেটা কিন্তু একটা ভুল রেজাল্ট পাবো, সেটা থেকে যে ভ্যালুটা হবে সেটা নট অ্যাপ্রোপ্রিয়েট। এক্ষেত্রে আমাদের রিলেটিভিস্টিক ফর্মুলা ইউজ করতে হবে। যদি 1 মেগা ইলেকট্রন ভোল্ট কাইনেটিক এনার্জি হয়, নন রিলেটিভিস্টিক ফর্মুলা ধরে ক্যালকুলেট করলে যেটা পাওয়া যাবে সেটা 0.9 পিকোমিটার। আর যদি আমরা রিলেটিভিস্টিক ফর্মুলা ধরে ক্যালকুলেট করতাম, সেই ভ্যালুটা হতো 1.2 পিকোমিটার। বুঝতে পারছো, প্রচুর ডিফারেন্স রয়েছে। স্মল পোটেনশিয়ালে যখন অ্যাক্সিলারেট করছি, রিলেটিভিস্টিক এফেক্ট অ্যাপ্লাই করো বা নন রিলেটিভিস্টিক এফেক্ট অ্যাপ্লাই করো, ভ্যালুটা অলমোস্ট সেম। যখনই কাইনেটিক এনার্জিটা রেস্ট মাসে কম্পারেবল হয়ে যাচ্ছে বা তার থেকে বেশি হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু দেয়ার আর নো আদার ওয়ে বাট ইউ হ্যাভ টু অ্যাপ্লাই দি রিলেটিভিস্টিক ফর্মুলা ফর অ্যাকুরেট ক্যালকুলেশন। ওকে, নেক্সট another problem. Problem 2, an electron and a proton had same de Broglie wavelength. এটা খুব লাইকলি তোমরা এইচএসএ করে এসেছো আর কি। এদের মধ্যে কোনটার কাইনেটিক এনার্জি হায়ার? দেখো দুটোর ওয়েভলেন্থটা সমান বলে দেওয়া রয়েছে, হ্যাঁ, ইলেকট্রনের ডি ব্রগলি ওয়েভলেন্থ আর প্রোটনের ডি ব্রগলি ওয়েভলেন্থ সমান। আমরা জানি যে ল্যাম্বডা সমান কত? ল্যাম্বডা ইকুয়ালস টু এইচ বাই পি। কাজেই এদের ল্যাম্বডা গুলো যদি সমান হয়, ডি ব্রগলি ওয়েভলেন্থ গুলো যদি সমান হয়, তাহলে কি লিনিয়ার মোমেন্টাম গুলো সমান হবে। linear momentum of electron is same as linear momentum of proton. তো এবার এদের কাইনেটিক এনার্জি গুলো ক্যালকুলেট করে দেখো। ইলেকট্রনের কাইনেটিক এনার্জি কত? E স্কয়ার বাই 2me। এটা হচ্ছে ইলেকট্রনের কাইনেটিক এনার্জি। এটাকে যদি প্রোটনের কাইনেটিক এনার্জি দিয়ে ডিভাইড করি, রেশিওটা যদি ক্যালকুলেট করি, তাহলে এরকম হবে। হ্যাঁ, এই মোমেন্টাম গুলোকে বাদ দিয়ে দাও। দেখতে পাচ্ছ যে কাইনেটিক এনার্জি গুলো বেসিক্যালি তাদের যে রেস্ট মাস তার সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। এখন প্রোটনের রেস্ট মাসটা কি বড়, প্রোটনের রেস্ট মাসটা অনেক বড় অ্যাজ কম্পেয়ার টু দ্যাট অফ ইলেকট্রন। কাজে এখান থেকে পরিষ্কার যে ইলেকট্রনের কাইনেটিক এনার্জিটা প্রোটনের কাইনেটিক এনার্জি থেকে বড় হবে। ইলেকট্রন আর প্রোটনের ডি ব্রগলি ওয়েভলেন্থ এক, এই অবস্থায় তাদের কিন্তু কাইনেটিক এনার্জি যদি আমরা কম্পেয়ার করি, তাহলে দেখবো ইলেকট্রন মুভস উইথ হায়ার কাইনেটিক এনার্জি। Next, another problem: kinetic energy of an electron is equal to its rest mass energy. এই যে দেখো এখানে কাইনেটিক এনার্জিটা ইলেকট্রনের রেস্ট মাস এনার্জির সাথে সমান, তাহলে কিন্তু আমাদের রিলেটিভিস্টিক ফর্মুলা ইউজ করতে হবে, নন রিলেটিভিস্টিক ফর্মুলা ইউজ করলে হবে না। Find the de Broglie wavelength associated with it in terms of Planck constant, rest mass, and speed of light in free space.
তো খুব পরিষ্কার কাইনেটিক এনার্জিটা বলে দেওয়া রয়েছে রেস্ট মাস এনার্জির সাথে সমান। রেস্ট মাস এনার্জি রেস্ট মাস যদি m0 হয়, রেস্ট মাস এনার্জি m0c স্কোয়ার। তো given ek equals to m0c square. Now you use the relativistic ফর্মুলা। ই টোটাল এনার্জিটা কত? টোটাল এনার্জিটা কাইনেটিক এনার্জি আর রেস্ট মাস এনার্জির সাম। তাহলে টোটাল এনার্জিটা হচ্ছে 2 × m0c স্কোয়ার, 2 × m0c স্কোয়ার। এবার পরে এই যে ইটা রয়েছে, সেই ইটাকে আমরা রিরাইট করতে পারি বাই দিস। এটাকে এনার্জি মোমেন্টাম রিলেশন বলা হয়, মনে করতে পারছো? এই রিলেশনটাকে স্টাডি করো, করে দেখো মোমেন্টাম হচ্ছে √3 × m0c। সেটারই ল্যামডা ডি ব্রগলি ওয়েভলেন্থটাকে লিখে ফেলতে পারি অ্যাজ h/√3 m0c। এটাকে নিউমেরিক্যালি কম্পিউট করতে পারো, বিকজ m0 is given, it is said that the particle is nothing but electron. নিউমেরিক্যালি ক্যালকুলেট করলে ভ্যালুটা পাবো 1.4 পিকোমিটার, 1.4 × 10⁻12 মিটার। আরেকটা প্রবলেম, ক্যালকুলেট দি ডি ব্রগলি ওয়েভলেন্থ অফ 3 ইলেকট্রন গ্যাস এট 0°C। assume 3 electrons as ideal gas। এটা ফর্মুলাটা এক্ষুনি হয়নি, কিন্তু আমি জাস্ট ফর্মুলাটা তোমাদের বলে দিচ্ছি। কাইনেটিক থিওরি অফ গ্যাস যখন পড়বে সেখানে দেখবে, আমরা যদি আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে এই কাইনেটিক থিওরিটা স্টাডি করি, দেখবো যে গ্যাস মলিকিউলগুলোর অ্যাভারেজ স্পিডকে এরকম ভাবে লেখা যায়। গ্যাস মলিকিউলের অ্যাভারেজ স্পিডকে এরকম ভাবে লেখা যায়, যেখানে থিটা হচ্ছে অ্যাবসলিউট টেম্পারেচার অফ দি গ্যাস, আর এমটা হচ্ছে মাস অফ ইচ কনস্টিটিউয়েন্ট অফ দি গ্যাস, মাস অফ ইচ মলিকিউল or mass of each particle of the gas। তো এই ইলেকট্রনটাকে আইডিয়াল গ্যাস হিসাবে কনসিডার করা হচ্ছে। তাহলে তাদের এভারেজ স্পিড কত হবে? √8kT/m। টেম্পারেচারটা বলে দেওয়া রয়েছে 0°C, দ্যাট ইজ 273 কেলভিন। ইলেকট্রনের মাসটাকে বসাও, বসিয়ে ক্যালকুলেট করো, দেখো সি ভ্যালুটা, এভারেজ ভেলোসিটিটা এরকম পাচ্ছি, রাফলি 10⁵ মিটার/সেকেন্ড। এবার এর জন্য ডি ব্রগলি ওয়েভলেন্থ ক্যালকুলেট করো, h/p। এবার p সমান কত? p সমান হচ্ছে মাস ইনটু ভেলোসিটি, p সমান মাস ইনটু ভেলোসিটি, h/m ইনটু c বার। এটাকে বসিয়ে ল্যাম্বডাটা যদি ক্যালকুলেট করো, দেখবেন ভ্যালুটা হচ্ছে 7.08 ন্যানোমিটার। 0°C ইলেকট্রনকে যদি আমরা আইডিয়াল গ্যাস হিসাবে অ্যাজিউম করে নিই, তাহলে তার সাথে অ্যাসোসিয়েটেড ডি ব্রগলি ওয়েভলেন্থটা 7.08 ন্যানোমিটার, এটার সাথে সমান। Here is another problem. An electron has de Broglie wavelength 2 picometer. Electronic de Broglie wavelength lambda given, এর phase velocity কত আর group velocity কত, এইটাকে বের করতে হবে। ফর্মুলা গুলো ইউজ করো। You remember the expression for the phase velocity in terms of lambda। ইলেকট্রন বলাই আছে, কাজে তার মাসটা তুমি জানো, c বলে দেওয়া রয়েছে, ল্যাম্বডা বলে দেওয়া রয়েছে। এই ভ্যালুগুলোকে বসিয়ে কম্পিউট করো, দেখতে পাবে ভ্যালুটা 1.3 into c। দেখতে পাচ্ছ, ইট ইজ লার্জার দ্যান দি স্পিড অফ লাইট ইন ফ্রি স্পেস অ্যাজ এক্সপেক্টেড। এটা অবশ্যই হতে হবে, যে কোনো মেটেরিয়াল পার্টিকেলের ক্ষেত্রে ফেজ ভেলোসিটিটা c এর থেকে বড়ই হবে। বাট ইফ ইউ ক্যালকুলেট দি গ্রুপ ভেলোসিটি, ইট ইজ c²/vp। c²/vp ক্যালকুলেট করলে দেখতে পাবো ইট ইজ স্মলার দ্যান c/1.3। এরকম ভাবে তাহলে ল্যাম্বডাটা দেওয়া থাকলে তার সাথে পার্টিকেলটার সাথে অ্যাসোসিয়েটেড যে ম্যাটার ওয়েভ, তার ফেজ ভেলোসিটি এবং গ্রুপ ভেলোসিটিকে বের করে ফেলতে পারি। এইটাই। হ্যাঁ, কোনো কোয়েশ্চেন থাকলে বলো। নেই কিছু কোয়েশ্চেন? বলো। হ্যাঁ না না? ওকে, খুব সহজ টপিক এগুলো। বেশ, পরের এটা দেখতে পাচ্ছ, পরের টপিকটা। হ্যালো, হ্যাঁ দেখতে পাচ্ছ কি? আনসার্টেনটি প্রিন্সিপাল দেখতে পাচ্ছ কি না? না না স্যার। আচ্ছা 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 আচ্ছা, দাঁড়াও, এটা আসলে অন্য স্লাইড। এবার এখন দেখা যাচ্ছে আনসার্টেনটি প্রিন্সিপাল দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আমরা তো এখন এমনি আনসার্টেন টাইমের মধ্যে রয়েছি।
তো আনসার্টেন টাইমে আনসার্টেনটি প্রিন্সিপাল, এটা নিয়ে একটু ডিসকাস করা যাক আর কি। প্রথমেই একটা ভুল বলে দিই তোমাদের, ইনফ্যাক্ট এই ভুলটা আমারও না দীর্ঘদিন ছিল। সেটা এই ল্যাক অফ নলেজ ইন ইংলিশ বলতে পারো। আনসার্টেনটি প্রিন্সিপালটাকে দীর্ঘদিন আমি আনসার্টেনিটি প্রিন্সিপাল এরকম নামে বলে এসেছি। এবং এটা আমি দেখেছি পরে এর ক্ষেত্রেও, মানে স্টুডেন্টদের ক্ষেত্রেও দেখেছি যে বহু স্টুডেন্ট থার্ড ইয়ার কমপ্লিট করার পরেও এই প্রিন্সিপালটাকে আনসার্টেনিটি প্রিন্সিপাল বলে। আনসার্টেনিটি নয়, আনসার্টেনটি প্রিন্সিপাল, আনসার্টেনটি প্রিন্সিপাল। তো এটাই আর কি, প্রিন্সিপালটা কি সেইটা নিয়ে আমরা ডিসকাস করব অবশ্যই ইন দি কনটেক্সট অফ কোয়ান্টাম মেকানিক্স। আনসার্টেনটি প্রিন্সিপাল, আনসার্টেনটি অলওয়েজ দেয়ার. In fact, at this moment, uncertainty is the only certainty. But we will discuss it in the context of quantum mechanics. প্রথম দিকটা না আমি এই ডিফিক্সের যে অ্যাপ্রোচটা রয়েছে সেটা ফলো করছি, এর মতো এত সুন্দর অ্যাপ্রোচ আর কোথায় কোথাও নেই। দেখো কিভাবে জিনিসটাকে ইন্ট্রোডিউস করা যায়। তুমি একটা লং রোপ নাও, একটা স্ট্রিং নাও, একটা লং রোপ নাও। এবার এই লং রোপটার একটা এন্ডকে ধরে রিদমিক্যালি শেক আপ ডাউন করো। একটা লং রোপ নিয়েছো, সেই লং রোপটার একটা এন্ডকে ধরে রিদমিক্যালি এটাকে শেক আপ শেক ডাউন করছো। তাহলে এইরকম ধরনের একটা ওয়েভ জেনারেটেড হবে। এখানে যে এক্সপেরিমেন্টটা করতে বলা হয়েছে সেইটাকে যদি করো স্কিমেটিক্যালি জিনিসটাকে এখানে দেখানো আছে। হ্যাঁ, ইন অ্যাডিশন এখানে তোমার কিছু স্কেলিং করে দেওয়া রয়েছে। এখানে কিছু স্কেলিং করে দেওয়া রয়েছে। এখানে একটা ওয়েভকে দেখতে পাচ্ছ কি পরিষ্কার? রেসপন্ড করবে একটু সবাই, কেমন? একটা ওয়েভকে দেখতে পাচ্ছ, রাইট? এখন যদি এরকম কোনো হ্যাঁ কোয়েশ্চেন, এইরকম যদি কোনো কোয়েশ্চেন করি, হোয়ার ইজ দি ওয়েভ প্রিসাইজলি, ওয়েভটা কোথায় আছে? ডু ইউ হ্যাভ এনি অ্যান্সার? ওয়েভটা কোথায় আছে? ওয়েভটা কোথায় আছে? ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন? Your reaction is something like this, right? Your reaction is something like this. What a nappy question. The wave is not precisely anywhere. It's spread out over 50 feet. এই যে রিজিয়নটা রাফলি তোমার এই যে এই জায়গা থেকে একদম 50 ফিট এই রেঞ্জ পর্যন্ত জিনিসটা এক্সটেন্ডেড। কাজে ওয়েভটা কোথায় রয়েছে এইটার কোনো কিন্তু প্রিসাইজ অ্যান্সার নেই। কনভিন্সড সবাই? কেউ দিতেও পারোনি অ্যান্সার, ডেফিনেটলি দেওয়ার কথাও নয়। But if I ask another question, what is the wavelength? Do you have any answer? Try it. What is the wavelength? Sir, 5 meter. Not bad, not bad, not bad. এইরকম দেখো, এই যে স্কেলিংটার দিকে তাকাও, এই যে তোমার 20 আর 30 মধ্যে কটা ওয়েভ রয়েছে? এইখান থেকে এখান পর্যন্ত একটা ফুল ওয়েভ, আর এইটা কি অর্ধেকটা ওয়েভ। তাহলে 10 মিটারের মধ্যে বেসিক্যালি কি 1.5টা ওয়েভ রয়েছে। কনভিন্স সবাই? একটা ওয়েভ মানে কত? ল্যামডা। আর হাফ ওয়েভ মানে কত? λ/2। এই ল্যামডা প্লাস λ/2 ইজ সাম ভ্যালু অ্যারাউন্ড 10। এখান থেকে ল্যামডাটা যদি ক্যালকুলেট করো মোটামুটি ভাবে কত পাবে? 6 এর কাছাকাছি 6 পাবে। এর মতো। হ্যাঁ, 6 এর কাছাকাছি পাবে। নাও ইউ আর হ্যাপি না, বিকজ ইউ হ্যাভ দি অ্যান্সার। ইটস অ্যারাউন্ড 6 ফিট। এরকম যদি একটা থাকে, এরকম একটা এক্সপেরিমেন্ট যদি করো, বা এরকম একটা ফিগার যদি তোমাকে দেওয়া থাকে, সেখান থেকে এইরকম দুটো কোয়েশ্চেন করলে দুটো কোয়েশ্চেনের রেসপেক্টে তোমার রিয়াকশন গুলো এইরকম হবে। যদি বলা হয় ওয়েভটা কোথায় রয়েছে, সেইটার কিন্তু কোনো প্রিসাইজ অ্যান্সার তোমার কাছে নেই। অন দি আদার হ্যান্ড যদি তোমাকে এটা জিজ্ঞাসা করা হয় হোয়াট ইজ দি ওয়েভলেন্থ, ইউ ক্যান প্রিসাইজলি সে দি অ্যান্সার, ইটস অ্যারাউন্ড 6 ফিট। ওকে, এবার আরেকটা ডিফারেন্ট ডিসকাস করা যাক, স্কিল ডিসকাস করা যাক। এইরকম ধরনের একই একটা রোপ নিয়েছো, বাট তুমি কিন্তু এটাকে রিদমিক্যালি শেক করছো না, রিদমিক্যালি শেক আপ শেক ডাউন করছো না, রাদার ইউ হ্যাভ গিভেন এ সাডেন জার্ক। একটা সাডেন জার্ক দিয়েছো, তাতে করে সিচুয়েশনটা হচ্ছে এইরকম। ছবিটা পরিষ্কার? এবার আই এম আস্কিং ইউ দি সিমিলার কোয়েশ্চেন্স। হোয়ার ইজ দি ওয়েভ প্রিসাইজলি? ওয়েভটা কোথায় আছে? 25-এ। একদমই তাই। You are happy to face the question because you have the precise answer. It is somewhere around x equals to 25 feet. Okay, but if I ask
The other question, what is the wavelength? What is the wavelength? This is your reaction, right? How can you assign a wavelength to it? এটা দেখে তো আদৌ ওয়েভ বলে মনেই হচ্ছে না, তাই না? এর মধ্যে তো মানে কোনো পিরিয়ডিসিটি দেখতে পাচ্ছ না। সো হাউ ক্যান ইউ অ্যাসাইন এ ওয়েভলেন্থ টু ইট? তাহলে এটা খুব পরিষ্কার যে সেকেন্ড ফিগারটা আমি দেখালাম, সেই সেকেন্ড ফিগারে প্রথম কোয়েশ্চেনটার অ্যান্সারটা আমার কাছে আছে। ওয়েভটা কোথায় সেইটা আমরা বলতে পারছি, কিন্তু এর ওয়েভলেন্থটা কত সেইটা বলতে পারছি না। তো এই যে দুটো স্লাইডে যে কথাগুলো বললাম সেইগুলোকে সামারাইজ করা যাক। হ্যাঁ, আমরা যেটা দেখলাম যে এ ওয়েভ হ্যাভিং ওয়েল ডিফাইন্ড ওয়েভলেন্থ হ্যাজ ইল ডিফাইন্ড পজিশন। প্রথম ফিগারটার কথা মনে করো। প্রথম ফিগারে যে ছবিটা আমি দেখিয়েছিলাম, মানে প্রথম স্লাইডে যে ছবিটা দেখালাম, সেখানে যে ওয়েভটাকে দেখানো হয়েছে তার ওয়েভলেন্থটা ওয়েল ডিফাইন্ড, ওয়েভলেন্থটা ভালোভাবে ডিফাইন করা গেছে, বাট ইট হ্যাজ ইল ডিফাইন্ড পজিশন। পজিশনটাকে কিন্তু আমরা ডিফাইন করে উঠতে পারি। অন দি আদার হ্যান্ড, আমরা সেকেন্ড স্লাইডে যে ফিগারটা দেখালাম, সেকেন্ড স্লাইডে যে ওয়েভটাকে দেখালাম, দ্যাট হ্যাজ ওয়েল ডিফাইন্ড পজিশন বাট ইল ডিফাইন্ড ওয়েভলেন্থ। সেই জন্যই আমরা এরকম ভাবে একটা কনক্লুশন ড্র করলাম যে ওয়েভ উইথ এ ওয়েল ডিফাইন্ড ওয়েভলেন্থ হ্যাজ ইল ডিফাইন্ড পজিশন and a wave with well defined position has ill defined wavelength. কনক্লুশনটা পরিষ্কার হয়েছে সবার কাছে? কনক্লুশনটা পরিষ্কার হয়েছে? হ্যাঁ স্যার। The same speculation holds to any wave phenomenon. হ্যাঁ, এটা আমরা এই যে তোমার একটা ইলাস্টিক ওয়েভের যেটা দেখালাম, ইলাস্টিক ওয়েভের রেসপেক্টে যে জিনিসটা দেখালাম, একদম একই স্পেকুলেশন আমরা যে কোনো ওয়েভ ফিনোমেনন মানে কোয়ান্টাম মেকানিক্যাল ওয়েভ ফাংশনের ক্ষেত্রেও করতে পারি আর কি। হ্যাঁ, সেম স্পেকুলেশন ক্যান বি ড্রন টু এনি ওয়েভ ফাংশন, পার্টিকুলারলি কোয়ান্টাম মেকানিক্যাল ওয়েভ ফাংশন। For a quantum mechanical wave function, you remember the wavelength is related to the momentum of the particle via the de Broglie formula. P equals to h by lambda. P equals to h by lambda. এই de Broglie wavelength দিয়ে তোমার wavelengthটা momentumের সাথে রিলেটেড। কাজেই ইল ডিফাইন্ড ওয়েভলেন্থ মানে কি? ইল ডিফাইন্ড মোমেন্টাম। ওয়েল ডিফাইন্ড ওয়েভলেন্থ মানে কি? ওয়েল ডিফাইন্ড মোমেন্টাম। ওকে, তাহলে আমরা যে কনক্লুশনটা ওয়েভের রেসপেক্টে ড্র করলাম সাউন্ড ওয়েভের ক্ষেত্রে বা এই তোমার ইলাস্টিক ওয়েভের ক্ষেত্রে যে কনক্লুশনটা ড্র করলাম, কোয়ান্টাম মেকানিক্যাল ওয়েভের ক্ষেত্রেও একই রকম স্পেকুলেশন হোল্ড করে। কোয়ান্টাম মেকানিক্যাল ওয়েভ ফাংশনের ক্ষেত্রে ওয়েভলেন্থটা মোমেন্টামের সাথে রিলেটেড। তাহলে ওই একই কনক্লুশন যদি কোয়ান্টাম মেকানিক্যাল ওয়েভ ফাংশনের ক্ষেত্রে বলি, তাহলে জিনিসটা কি দাঁড়ায়? এ স্প্রেড ইন ওয়েভলেন্থ thus corresponds to a spread in momentum. Spread in wavelength corresponds to a spread in wavelength. Spread in wavelength corresponds to a spread in momentum. Lambda-টা যদি ill defined হয়, momentum-টাও ill defined হবে. And our general observation now says that more precisely determined a particle's position is, the less precisely is its momentum, and vice versa. অর্থাৎ আমরা যদি একটা পার্টিকেলের পজিশনকে প্রিসাইজলি ডিটারমাইন করতে পারি, সেক্ষেত্রে কিন্তু মোমেন্টামটাকে প্রিসাইজলি ডিটারমাইন করে ফেলাটা সম্ভব নয়। এবং উল্টোটা, যদি আমি পার্টিকেলের মোমেন্টামটাকে প্রিসাইজলি ডিটারমাইন করতে পারি, সেক্ষেত্রে কিন্তু পার্টিকেলের পজিশনটাকে প্রিসাইজলি ডিটারমাইন করে ফেলাটা সম্ভব নয়। লাস্ট যে স্টেটমেন্টটা দিলাম, এটা নিয়ে কোনো প্রশ্ন? ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? কি বললাম? পজিশনটাকে যদি আমরা প্রিসাইজলি ডিটারমাইন করতে পারি, তাহলে মোমেন্টামটাকে কিন্তু ডিটারমাইন করা প্রিসাইজলি সম্ভব নয়। এবং উল্টোটা, যদি আমরা পজিশনটাকে প্রিসাইজলি ডিটারমাইন করতে পারি, তাহলে মোমেন্টামটাকে যদি প্রিসাইজলি ডিটারমাইন করতে পারি, পজিশনটাকে তাহলে প্রিসাইজলি ডিটারমাইন করে ফেলাটা সম্ভব নয়। হলো তো নাকি? যাই পরের স্লাইডে। প্রথমটা কি বুঝেছো? প্রথম সেন্টেন্সটা কি বুঝেছো? প্রথম যে স্টেটমেন্টটা দিলাম। হ্যাঁ স্যার, বুঝেছি। আচ্ছা, এখানে ল্যামডাটা, এবার যদি এই জিনিসটা কোয়ান্টাম মেকানিক্যাল ওয়েভ ফাংশনের ক্ষেত্রে বলি, কোয়ান্টাম মেকানিক্যাল ওয়েভ ফাংশনের ক্ষেত্রে ল্যামডা আর যে সেটা তো রিলেটেড, ল্যামডা আর মোমেন্টামটা তো রিলেটেড।
যদি ওয়েভলেন্থটাকে আমরা ইল ডিফাইন্ড বলি, ওয়েভলেন্থটাকে যদি ভালোভাবে ডিটারমাইন করতে না পারি, তাহলে মোমেন্টামটাকে ভালোভাবে ডিটারমাইন করতে পারবো না। আমরা এই 1 নম্বর পয়েন্টে কি বললাম, যদি তুমি পজিশনটাকে ভালো করে ডিটারমাইন করতে পারো, পজিশনটাকে যদি ভালো করে ডিটারমাইন করতে পারো, ওয়েভলেন্থটাকে ভালোভাবে ডিটারমাইন করতে পারছো না, অর্থাৎ মোমেন্টামটাকে ভালো করে ডিটারমাইন করতে পারছো না। অন দি আদার হ্যান্ড, তুমি যদি ওয়েভলেন্থটাকে ভালো করে ডিটারমাইন করতে পারো, অর্থাৎ মোমেন্টামটাকে ভালো করে ডিটারমাইন করতে পারো, পজিশনটাকে সেক্ষেত্রে ভালোভাবে ডিটারমাইন করা সম্ভব নয়। সেই জন্য এই কথাটা বলা হয়েছে যে মোর প্রিসাইজলি ডিটারমাইন্ড এ পার্টিকেলস পজিশন ইজ, দি লেস প্রিসাইজলি ইজ ইটস মোমেন্টাম, এন্ড ভাইস ভার্সা। এবার এবার ক্লিয়ার হয়েছে কি সবার কাছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ওকে, কোয়ান্টিটেটিভলি যদি আমরা বলি, পরে আমরা আসবো এটাতে, কোয়ান্টিটেটিভ এটাতে, আগে কনসেপচুয়ালি জিনিসটাকে ডিসকাস করছি। কোয়ান্টিটেটিভলি যদি বলা হয়, ডেল এক্স ইন্টু ডেল পি, এইটা মাস্ট বি গ্রেটার দ্যান এইচ প্লাস বাই টু। ডেল এক্সটা হচ্ছে আনসার্টেনটি ইন দি ডিটারমিনেশন অফ পজিশন, আর ডেল পিটা হচ্ছে আনসার্টেনটি ইন দি ডিটারমিনেশন অফ মোমেন্টাম। এই দুটোর প্রোডাক্টটা মিনিমাম ভ্যালু কিন্তু এইচ প্লাস বাই টু, এর থেকে ছোট হতে পারে না। আনসার্টেনটি প্রোডাক্ট, পজিশন আর মোমেন্টাম মেজারমেন্টের আনসার্টেনটি প্রোডাক্ট, এর ভ্যালুটা এইচ প্লাস বাই টু, এর থেকে ছোট হতে পারে না। এই যে আনসার্টেনটি কথাটা বলা হচ্ছে, আনসার্টেনটি কথাটার মানে কি সেটাকে আমরা এখন এক্সপ্লেন করি। আনসার্টেনটি বা স্প্রেড বলতে যেটা বুঝি, এই যে ডেল এক্স বা ডেল পি, এটা বেসিক্যালি পজিশন আনসার্টেনটি বা মোমেন্টাম আনসার্টেনটিকে বলছে, বা পজিশন মেজারমেন্টের স্প্রেড, মোমেন্টাম মেজারমেন্টের স্প্রেডকে রিপ্রেজেন্ট করছে। তো হোয়াট ডাজ ইট মিন? Uncertainty or the spread refers to the fact that measurements on identically prepared systems do not yield identical results. খুব ইম্পর্টেন্ট কথা, হ্যাঁ, আইডেন্টিক্যালি প্রিপেয়ার্ড সিস্টেমস ডু নট yield আইডেন্টিক্যাল রেজাল্টস। তুমি একটা সিস্টেমের উপর এক্সপেরিমেন্ট করছো, ধরো ওয়াটারের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মেজার করছো, ঠিক আছে, ওয়াটারের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মেজার করছো, একবার মেজার করলে তুমি ভ্যালুটা পেলে 1.35। ওয়াটারের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মেজার করছো, একবার ভ্যালুটা পেলে 1.35, আরেকবার মেজার করছো, ভ্যালুটা পেলে 1.4, আরো একবার মেজার করলে 1.3, সো অন। তো ন্যাচারালি তোমার মনে হবে যে এরকম আলাদা আলাদা ভ্যালু কেন? এটার একটা প্রথম যুক্তি হচ্ছে এরকম যে তুমি একই সিস্টেম নিয়ে কাজ করোনি। তুমি কখনো সে ডিস্টিল ওয়াটার নিয়ে করেছো, হ্যাঁ, কখনো তুমি এই যে ট্যাপের ওয়াটার নিয়ে করেছো, বা কোনো কারণে তুমি ধরো ড্রেন ওয়াটার নিয়ে করেছো। তো ন্যাচারালি যদি ডিফারেন্ট সিস্টেম নিয়ে করো, তাহলে এটা খুব স্বাভাবিক যে তুমি একটা প্রপার্টিকে মাপলে সেইটা ডিফার করবে। শুধু তাই নয়, শুধু তাই নয়, তুমি ধরো এক্সপেরিমেন্টে যখন করেছো, আর্লি মর্নিং করেছো, সেখানে টেম্পারেচার একরকম ছিল। দ্বিতীয়বার যখন এক্সপেরিমেন্ট করেছো, তখন সে মিড ডে ছিল, তখন টেম্পারেচার আরেক রকম, তাতে করে প্রপার্টির ভেরিয়েশন হতে পারে। আমরা কিন্তু এইরকম এইরকম ফ্লাকচুয়েশনের কথা, এইরকম সিস্টেমের কথা বলছি না। একই সিস্টেম, একটা নির্দিষ্ট সিস্টেম, হ্যাঁ, সারাউন্ডিংস একই রকম, সমস্ত কিছু জিনিস একই রকম, একই রকম ভাবে মেজার করা হচ্ছে, একই ইনস্ট্রুমেন্ট দিয়ে মেজার করা হচ্ছে, সেটাই বেসিক্যালি এই আইডেন্টিক্যালি প্রিপেয়ার সিস্টেমের কথাকে। আইডেন্টিক্যালি প্রিপেয়ার সিস্টেম বলতে আমরা কিন্তু সেই জিনিসটা কি বোঝাতে চাইছি, একটা নির্দিষ্ট সিস্টেম যার সমস্ত কিছু জিনিস এক্সটার্নালি, যেগুলো আমাকে যে এক্সটার্নালি আমরা যেগুলো দেখছি, সেইগুলো সমস্ত কিছু একই রকম। এইরকম আইডেন্টিক্যাল সিস্টেমের উপরেও যদি আমি করতাম, মানে ধরো এই ডিস্টিল ওয়াটারের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স একই টেম্পারেচারে, একই প্রেসারে, সমস্ত এনভায়রনমেন্টাল কন্ডিশন গুলো একই রকম রেখে আমি যদি ডিস্টিল ওয়াটারের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মেজার করতাম, তাহলে কিন্তু প্রত্যেকবারই আমি একই রেজাল্ট পেতাম না, ডিফারেন্ট রেজাল্ট পেতাম। ঠিক আছে, সেই রেজাল্ট গুলোকে আমি প্লট করতে পারি, সেই রেজাল্ট গুলোকে আমি প্লট করতে পারি কিরকম, এইরকম ধরনের একটা সে হিস্টোগ্রাম প্লট করলাম। এই দিক বরাবর সে আমি বললাম রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, আর এই দিক বরাবর নাম্বার অফ টাইমস আই হ্যাভ অবটেন দি ভ্যালু। ধরো কখনো আমি পেয়েছি 1.2, কখনো আমি পেয়েছি 1.3, কখনো আমি পেয়েছি 1.4, কখনো পেয়েছি 1.5, অ্যান্ড সো অন। 1.2 পেয়েছি আমি সে 10 বার, 1.3 পেয়েছি আমি সে 20 বার, 1.4 পেয়েছি 15 বার, আর 1.5 পেয়েছি 2 বার। এরকম ভাবে এই ডেটাগুলোকে আমি ফিট করতে পারি।
এই ডেটাগুলোকে ফিট করতে পারি। এইরকম ফিটিং থেকে আমরা স্প্রেড বা ডেভিয়েশন ক্যালকুলেট করতে পারি। যখন স্ট্যাটিস্টিক্যাল এর পার্টটা পড়াবো, প্রবাবিলিটি পার্টটা পড়াবো, সেখানে ডিসকাস করব ডেভিয়েশন বলতে কি বোঝায়। ডেভিয়েশন বলতে ফিজিক্যালি এই জিনিসটাকে বোঝানো হয়, স্ট্যাটিস্টিক্যালি ডেল এক্স বলতে যেটাকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলা হয়। তোমরা জেনে থাকতে পারো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে এই ফর্মুলা দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। এটা কি বোঝানো হচ্ছে, এক্স স্কোয়ার অ্যাভারেজ মানে কি, এক্স যে কোয়ান্টিটিটা তার স্কোয়ার করে অ্যাভারেজ নেওয়া হলো, আর যে এক্স কোয়ান্টিটিটা তার অ্যাভারেজে স্কোয়ার করা হলো, এই যে ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটার স্কোয়ার রুট নিলে সেটাকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলা হয়। হ্যাঁ, পরে আমরা এটা ডিটেলে দেখবো। এইটাই বেসিক্যালি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, বা এটাই হচ্ছে তোমার স্প্রেড অর দি আনসার্টেনটি ইন দি মেজারমেন্ট। আইডেন্টিক্যালি প্রিপেয়ার সিস্টেমের উপর লার্জ নাম্বার অফ মেজারমেন্টস নেওয়া হয়েছে, সেই মেজারমেন্ট গুলো থেকে আমরা স্প্রেড বা আনসার্টেনটি ক্যালকুলেট করতে পারি। আমরা দেখব যে লার্জ নাম্বার অফ মেজারমেন্ট যদি আইডেন্টিক্যালি প্রিপেয়ার সিস্টেমের উপর নেওয়া হয়, দ্যাট ডু নট ইল্ড আইডেন্টিক্যাল রেজাল্টস। সেই জন্যই এই কথাটা বলা হয়েছে যে রিপিটেড মেজারমেন্টস অন অ্যান আইডেন্টিক্যালি প্রিপেয়ার্ড সিস্টেম ডু নট ইল্ড দ্য সেম রেজাল্ট if you construct a state such that the repeated position measurements will be very close to each other. ধরো আমি এমন একটা স্টেটে মেজার করছি, এমন একটা সিস্টেমের উপর মেজার করছি, যে যার উপর পজিশন মেজার করলে, যে সিস্টেমে আমি যদি পজিশন মেজার করি, সেই পজিশন মেজারমেন্টের ভ্যালুগুলো খুব কাছাকাছি থাকে। হ্যাঁ, সে তোমার 1.2 সেন্টিমিটার থেকে 1.2000001 সেন্টিমিটার এই রেঞ্জের মধ্যে থাকে। অর্থাৎ সেক্ষেত্রে আমি কি বলবো, ডেলেক্স ভ্যালুটা বা স্প্রেডটা সেইটা কি খুব কম। ফর এক্সাম্পল ইউ ক্যান কনসিডার এ ডিরাক ডেল্টা ফাংশন। ডিরাক ডেল্টা ফাংশনটা মনে আছে তো? ডিরাক ডেল্টা ফাংশন বেসিক্যালি একটা লোকালাইজড স্পাইক ফাংশন। লোকালাইজড স্পাইক ফাংশন, যদি এই ডিরাক ডেল্টা ফাংশন এইরকম কোন একটা স্টেট হয়, এই স্টেটে যদি পজিশন মেজার করি, তাহলে প্রত্যেকবার আমরা যে ভ্যালুটা পাবো সেটা কি এই এ এর সাথে সমান বা এ এর খুব কাছাকাছি। এক্ষেত্রে ডেলেক্স ভ্যালুটা ভেরি স্মল, del x is very small or zero. However, you have to pay the price if you want to measure the momentum in the same state. এই একই স্টেটে যদি আমরা মোমেন্টামটাকে মেজার করতাম না, তাহলে এটা ওয়াইডলি স্ক্যাটার থাকতো। del p in that case will be large or infinity. অর্থাৎ পজিশন আর মোমেন্টামকে আমরা সাইমালটেনিয়াসলি মেজার করতে পারবো না। পজিশনটা ধরো আমরা এমন একটা স্টেটে মেজার করছি যেখানে প্রত্যেকবার মেজার করার পরে যে ভ্যালুগুলো পাওয়া যাচ্ছে তাদের স্প্রেডটা খুব কম। আনসার্টেনটি ইন দি মেজারমেন্ট ইন পজিশন ইজ ভেরি স্মল, del x is very small or close to zero. ইন দ্যাট কেস যদি তুমি ওই একই স্টেটে মোমেন্টামটাকে মেজার করতে, সাইমালটেনিয়াসলি যদি আমরা মোমেন্টামটাকে মেজার করতাম, সেই মেজার মোমেন্টামের ভ্যালুগুলো কিন্তু ওয়াইডলি স্ক্যাটার্ড হতো। ধরো মোমেন্টামটা সে পেয়েছি 1 ইউনিট, কখনো পেয়েছি 10 ইউনিট, কখনো পেয়েছি 100 ইউনিট। এইরকম ভাবে আমরা দেখবো যে এই মেজারমেন্টের ভ্যালুগুলো, মোমেন্টাম মেজারমেন্টের ভ্যালুগুলোর মধ্যে হিউজ ডেভিয়েশন রয়েছে। ডেল পিটা ইজ ভেরি লার্জ অর ইনফিনিটি। ডেল এক্সটাকে যদি ছোট পাই, তাহলে ডেল পিটা কিন্তু অনেক বড় হবে। দ্যাট ফলোজ ফ্রম দি আনসার্টেনটি প্রিন্সিপাল। কথাটাকে অন্যভাবে বলা আছে, you could construct a state with a reproducible momentum. তুমি একটা রিপ্রোডিউসেবল মোমেন্টামের একটা স্টেট কনস্ট্রাক্ট করতে পারতে। ধরো সাই এক্সটা একটা সাইনুসয়েডাল ওয়েভ, সাই এক্সটা একটা সাইনুসয়েডাল ওয়েভ, যে ক্ষেত্রে তোমার ওয়েভলেন্থটা প্রিসাইজলি নোন। সাই এক্সটা যদি তোমার এক্স এর রেসপেক্টে সাইনুসয়েডাল ওয়েভ হয়, সে সাইন কে এক্স, তো কেটা তো ফাইনাইট, কেটা কনস্ট্যান্ট, কে সমান 2 পাই বাই ল্যামডা। ল্যামডাটা প্রিসাইজলি নোন, মোমেন্টামটা প্রিসাইজলি নোন। এই স্টেটে তাহলে যদি আমরা রিপিটেডলি মোমেন্টামকে মেজার করতে থাকি, অলমোস্ট একই ভ্যালু পাবো। যে ভ্যালুগুলো থাকবে তাদের মধ্যে ডেভিয়েশনটা খুব কম হবে, ডেল পিটা ক্লোজ টু জিরো হবে। বাট পজিশন মেজারমেন্ট যদি করা হয় ওই স্টেটে, দ্যাট উইল বি ওয়াইডলি স্ক্যাটার্ড। আমি এক্স ভ্যালু এখন এইরকম পাচ্ছি, পরে আরেক রকম পাবো, তারপরে আরেক রকম পাবো, এরকম ওয়াইডলি ডেভিয়েটেড হবে। ডেল এক্সটা সেক্ষেত্রে ইনফিনিটি হবে। ইউ হ্যাভ টু পে দি প্রাইস ফর দি মেজারমেন্ট অফ পজিশন ইন দ্যাট কেস। বোঝা গেল? এই যে দুটো কথা বললাম, শেষে যে দুটো স্টেটমেন্ট দিলাম, আনসার্টেনটি বলতে কি বোঝায় বা স্প্রেড বলতে কি বোঝায়, আর তোমার পজিশন স্প্রেড, মোমেন্টাম স্প্রেড কিভাবে ইন্টার রিলেটেড, সেটা নিয়ে আইডিয়াটা ক্লিয়ার হয়েছে? কি হ্যাঁ কি না কিছু বলো? Yes, sir.
সবার সবারই ক্লিয়ার হ্যাঁ স্যার। হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। দারুণ দারুণ ব্যাপার, আনবিলিভেবল। ওকে, তো এখানে যে কথাগুলো বললাম সেটাই বেসিক্যালি এই এটা দিয়ে বোঝানো আছে, হ্যাঁ? এই ছবিটা দিয়ে সেটা বোঝানো রয়েছে। ইউ রিমেম্বার দিস ফাংশন না? আমি তো আগের তো ড্র করে এলাম, এটা কি ডিরাক ডেল্টা ফাংশন? ডিরাক ডেল্টা ফাংশন, এই ফাংশনটা স্পাইকটা কোথায় আছে? ক্লিয়ারলি দেখতে পাচ্ছ স্পাইকটা রয়েছে অ্যাট x ইকুয়ালস টু a। তো আমি যদি এই এই স্টেটটাতে পজিশন মেজার করি তাহলে কি হবে? পজিশন মেজারমেন্টের রেজাল্টটা এইরকম, পজিশন মেজারমেন্টের রেজাল্টটা উইল বি a। ডেভিয়েশন থাকতেই পারে কিন্তু সেই ডেভিয়েশনটা কি এই রেঞ্জের মধ্যে থাকবে, ডেভিয়েশনটা উইল বি ভেরি স্মল, পজিশন মেজারমেন্টের ডেভিয়েশনটা ভেরি স্মল হবে। অন দি আদার হ্যান্ড এই স্টেটে, এই একই স্টেটে যদি আমরা মোমেন্টামকে মেজার করতাম, ওয়েভলেন্থকে যদি মেজার করতাম, আমরা কনসেপচুয়ালি যেটা কনভিন্সড হয়েছি যে মোমেন্টাম মেজার করলে সেই মোমেন্টাম মেজারমেন্টের ভ্যালুগুলো ওয়াইডলি স্ক্যাটার্ড হবে। সেইটাকে না ম্যাথামেটিক্যালিও রিপ্রোডিউস করা যায়। উই ক্যান মেক এ ফুরিয়ার ট্রান্সফর্ম অফ এ এক্স ডিপেন্ডেন্ট ফাংশন ইনটু এ কে ডিপেন্ডেন্ট ফাংশন। পরে ইনফ্যাক্ট এটা তোমাদের কোর্সেই রয়েছে, জাস্ট এইখানটায় কনসেপচুয়ালি জিনিসটাকে বলার জন্য এটা দরকার, পরে আমি ম্যাথামেটিক্যাল মেথড যখন পড়াবো সেখানেও এটা ডিসকাস করব। ফুরিয়ার ট্রান্সফর্ম বলে একটা ট্রান্সফরমেশন রয়েছে, কোন একটা ফাংশনকে যদি পজিশন স্পেসে ডিফাইন করে দেওয়া থাকে তাহলে মোমেন্টাম স্পেস বা কে স্পেসে ফাংশনটা কি হবে সেটা এই রিলেশন দিয়ে বের করে ফেলা যায়। ধরো এফ একটা ফাংশন যেটাকে এক্স এর ফাংশন হিসেবে রিপ্রেজেন্ট করা আছে, এফ এক্স ফাংশন অফ এক্স, করেসপন্ডিং মোমেন্টাম ফাংশনটা হবে এফ কে, সাচ দ্যাট দিস আর রিলেটেড বাই দিস ইকুয়েশন। তো এখানে এফ এক্স এর ভ্যালুটা বসিয়ে দাও, এফ এক্স এর ভ্যালুটা যদি তুমি ডিরাক ডেল্টা ফাংশন বলো সেটাকে বসিয়ে দাও। এইটা তোমরা জানো, ডিরাক ডেল্টা ফাংশনের ইন্টিগ্রেশনটা পড়ে এসেছো, সেটা কত হয় ই টু দি পাওয়ার আই কে। অর্থাৎ পজিশন স্পেসে যদি ফাংশনটা ডিরাক ডেল্টা ফাংশন হয়, মোমেন্টাম স্পেসে ফাংশনটা কেমন হয়? মোমেন্টাম স্পেসে ফাংশনটা এরকম সাইনুসয়েডাল ফাংশন হয়। কে রেসপেক্টে যদি আমরা এফ কে টাকে প্লট করতাম তাহলে এইরকম ধরনের একটা ফাংশন পেতাম, রিয়েল পার্টটাকে প্লট করা রয়েছে, আই মিন কোসাইন কে এইটাকে প্লট করা আছে আর কি। এরকম ধরনের হতো। বলতে পারবে ফাংশনটা কে স্পেসে কোথায় আছে? এর কোনো প্রিসাইজ অ্যান্সার আছে? ফাংশনটা কে স্পেসে কোথায় রয়েছে এটা বলতে পারবে? ফাংশনটা কে এর কোন ভ্যালুতে লোকেটেড এইটার কোনো উত্তর আছে? না নেই, স্যার। না নেই। কে কোন ফাংশনটা কে কে স্পেসে কোথায় আছে এটার কোনো উত্তর নেই। তার মানে কি মোমেন্টামটা কত পার্টিকেলের এইটার কোনো ডেফিনাইট অ্যান্সার নেই। অর্থাৎ আমরা যদি এই স্টেটে পার্টিকেলটার মোমেন্টামটাকে মেজার করতাম সেই মেজারমেন্ট ভ্যালুগুলো কি ওয়াইডলি স্ক্যাটার্ড হতো। অন দি আদার হ্যান্ড এই ছবিটার দিকে তাকাও, এই ছবিটা থেকে খুব পরিষ্কার দেখতে পাচ্ছ যে এই ফাংশনটা কোথায় রয়েছে, পজিশন স্পেসে ফাংশনটা কোথায় রয়েছে, দ্যাট হ্যাজ এ প্রিসাইজ অ্যান্সার অ্যাট x ইকুয়ালস টু a, রাইট? তাহলে এই স্টেটে পজিশনটাকে আমরা প্রিসাইজলি মেজার করতে পারছি, বাট উই হ্যাভ টু পে দি প্রাইস ফর দি মেজারমেন্ট অফ মোমেন্টাম। মোমেন্টাম আনসার্টেনটিটা কিন্তু এক্ষেত্রে ইনফাইনাইট হয়ে যাচ্ছে। ওকে, সিমিলার আরেকটা এক্সাম্পল দেওয়া রয়েছে, এটাও একটু ম্যাথমেটিক্যালি কিন্তু আমি একদম কোয়ালিটেটিভলি বলছি। ধরো একটা গাউসিয়ান ফাংশন, ইউ রিমেম্বার এ গাউসিয়ান ফাংশন? জানো গাউসিয়ান ফাংশন কি? গাউসিয়ান ফাংশন কেউ কেউ জানো গাউসিয়ান ফাংশন? স্যার যেগুলা ঘন্টার মতো দেখতে হয়। সর্বনাশ, ঘন্টার মতো দেখতে মানে? ও আচ্ছা, বুঝেছি, ঠিকই, ঘন্টার মতো দেখতে অনেক কিছুই হয়। দেখো এই যে এই যে ফাংশনটা, এই ফাংশনটাকে গাউসিয়ান ফাংশন বলা হয়। পড়তে পারছো কি লেখাগুলো? লেখাগুলো পড়তে পারছো? সিগমা, এটা হচ্ছে সিগমা এফ এক্স ইকালস টু 1/σ রুট ওভার অফ 2π ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 2 সিগমা। একদমই তাই, ও যেটা বললো ঘন্টার মতো দেখতে, মোটামুটি ঘন্টা হয়েছে নাকি? গাউসিয়ান ফাংশনকে যদি প্লট করা হয় এইরকম হবে। হ্যাঁ, এই যে ভ্যালুটা, এই ভ্যালুটাকে আমরা সিগমা বলি, কেমন? এই যে ডেভিয়েশনটা দেখতে পাচ্ছ, এই ডেভিয়েশনটাকে বেসিক্যালি সিগমা বলা হয়। এই সিগমাটাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এই সিগমাটাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। হ্যাঁ, এটা এটাই এটাই আর কি সিগমা।
এটাকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলা হয়। তাহলে এই যে তোমার এফএক্স দেওয়া রয়েছে, এফএক্স সমান আলফা বাই রুট পাই ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার, পজিশন স্পেসে এটা একটা গাউসিয়ান ফাংশন। করেসপন্ডিং ফাংশনটা মোমেন্টাম স্পেসে কত হবে, এটাকে যদি কনজুগেট ভেরিয়েবল কে এর রেসপেক্টে ডিনোট করা হতো তাহলে ফাংশনটা কি হতো, সেইটা আমরা ফুরিয়ার ট্রান্সফরমেশন দিয়ে বের করে ফেলতে পারি। যদি এই ফাংশনটার ফুরিয়ার ট্রান্সফর্ম বের করা হয়, সেটা ম্যাথমেটিক্যাল পার্ট, সেখানে শিখবে, আমি রেজাল্টটা শুধু বলছি। দেখো, যদি ফুরিয়ার ট্রান্সফর্ম করা হয় তাহলে ফাংশনটা এরকম হয়। ফাংশনের অ্যাবসলিউট নেচারটা দেখো, দেখতে পাচ্ছ গাউসিয়ানই থাকছে, তাই না? ফাংশনের নেচারটা দেখো, এটা কি ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার, এফ এক্স সমান ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার। আর এটা কি এফ কে যখন লিখছি ই টু দি পাওয়ার মাইনাস সামথিং ইনটু কে স্কোয়ার। গাউসিয়ান ফাংশনের ফুরিয়ার ট্রান্সফর্ম যদি করা হয় সেটাও গাউসিয়ান ফাংশন হয়। ফুরিয়ার ট্রান্সফর্ম অফ এ গাউসিয়ান ফাংশন ইজ অলসো গাউসিয়ান। ওকে, তো আমরা এফ এক্স ভার্সাস এক্স এই প্লটটা করে ফেলতে পারি। এফ এক্স ভার্সাস এক্স এই প্লটটা করা হয়েছে, আর এর ফুরিয়ার ট্রান্সফর্ম করে যে প্লটটা পাওয়ার কথা সেটাও তো বললাম গাউসিয়ান ফাংশন, সেটাকে আমরা প্লট করে ফেলতে পারি। এবার এই ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার এইটাকে যদি ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই টু সিগমা স্কোয়ার এর সাথে কম্পেয়ার করো, তুমি সিগমা ভ্যালুটা ক্যালকুলেট করে ফেলতে পারবে। সিগমা ভ্যালুটা যদি ক্যালকুলেট করো এফ এক্স ফাংশনটা, সেটা কত হবে, 1/√2 আলফা। একই রকম ভাবে এই যে ফাংশনটা রয়েছে সেটাকে আমি ই টু দি পাওয়ার মাইনাস কে স্কোয়ার বাই টু সিগমা স্কোয়ার এটার সাথে কম্পেয়ার করতে পারি, করে মোমেন্টাম আনসার্টেনটিটা কত, মোমেন্টাম ডিস্ট্রিবিউশনটার যে ডেভিয়েশন সেটাকে বের করে ফেলতে পারি অ্যাজ দিস। এবার এই দুটোর প্রোডাক্ট নিয়ে দেখো, এই দুটোর প্রোডাক্ট যদি নাও, খেয়াল করে দেখো, ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ আলফা। আলফাটা ইন্ডিপেন্ডেন্ট, আলফাটা বাদ চলে যায়, ডেল এক্স ইন্টু ডেল কে ইজ কনস্ট্যান্ট। অর্থাৎ গাউসিয়ান একটা ফাংশন, সেটাকে পজিশন স্পেসে ডিফাইন করা রয়েছে, আমরা পজিশনটাকে মাপতে পারি উইথ সাম আনসার্টেনটি। একই রকম ভাবে ওই স্টেটটার করেসপন্ডিং যদি আমরা মোমেন্টাম স্পেস ওই ফাংশনটা বলতাম, মোমেন্টাম ফাংশনটার কথা বলতাম, সেটাও গাউসিয়ান হবে। করেসপন্ডিং আনসার্টেনটিটা বের করতে পারি। মোমেন্টামকে যদি মেজার করা হয়, মোমেন্টামের কিছু একটা মিন ভ্যালু থাকবে আর একটা আনসার্টেনটি থাকবে। হ্যাঁ, তো এই দুটো আনসার্টেনটির প্রোডাক্ট যদি নিই, সেই প্রোডাক্টটা কনস্ট্যান্ট হবে। অর্থাৎ ডেল এক্সটা যদি ছোট হয় ডেল কেটা বড় হবে, ডেল কেটা যদি ছোট হয় তাহলে ডেল এক্সটা বড় হবে। That's how position and momentum uncertainties are related. You cannot measure both the position and momentum simultaneously with arbitrary precision. Simultaneous measurement of position and momentum with arbitrary precision is not possible. তুমি যদি পজিশনটাকে অ্যাকিউরেটলি মেজার করতে পারো তাহলে মোমেন্টাম মেজারমেন্টটা কমপ্লিটলি ইনঅ্যাকিউরেট হবে, আর মোমেন্টামটাকে যদি অ্যাকিউরেটলি মেজার করতে পারো, প্রিসাইজলি মেজার করতে পারো, অ্যাকিউরেটলি বলবো না, প্রিসাইজ কথাটা মোর সাইন্টিফিক ইন দিস কন্টেক্সট, প্রিসাইজলি যদি মোমেন্টামটাকে মেজার করতে পারো, ইউ হ্যাভ টু পে দি প্রাইস ফর দি পজিশন মেজারমেন্ট। ঠিক আছে, আরেকটা জিনিস এখানে আমরা মাথায় রাখবো, পরেও সে কথাটাকে বলবো, ইট হ্যাজ নাথিং টু ডু উইথ দি স্কিল অফ দি অবজারভার। এক্স ধরো ভালো এক্সপেরিমেন্ট করে, সে বেটার রেজাল্ট পাবে, ওয়াই খারাপ এক্সপেরিমেন্ট করে সে খারাপ রেজাল্ট পাবে, এরকম নয় কিন্তু। ইট হ্যাজ নাথিং টু ডু উইথ দি স্কিল অফ দি অবজারভার, ইট হ্যাজ নাথিং টু ডু উইথ দি সেন্সিটিভিটি অফ দি ইনস্ট্রুমেন্ট। এটা কিন্তু ন্যাচারাল, ইনহেরেন্ট টু দি সিস্টেম। সিস্টেমটার মধ্যেই এই জিনিসটা রয়েছে। তুমি বেস্ট ইনস্ট্রুমেন্ট নিয়ে একদম আইডিয়াল ওয়েতে যদি এক্সপেরিমেন্টের কথা ভাবো, তাহলেও কিন্তু তোমার এই ধরনের আনসার্টেনটিটা সবসময় ভোট করবে। ওকে, এখানেই থামা যাক, পরের দিনকে আবার কন্টিনিউ করবো। স্যার হ্যাঁ, বলো বলো। মানে